ভীষণ বৃষ্টির রাত, তার মধ্যেই ভবেন তার নিজের রিক্সা নিয়ে চলেছে। আজকেও বেশি লোক হইল না, মাত্র 100 টাকা। বাবার কয়দিন ধরেই শরীরটা খারাপ, বুকে ব্যথা করছে বলছে। ডাক্তারের কাছেও তো নিয়ে যেতে পারছি না। ভবেন এইসব চিন্তা করতে করতেই নিজের বাড়িতে পৌঁছালো। বাবা, এ কি এমন করছো কেন? কি হয়েছে? ভবেন দেখে ওর বয়স্ক বাবা শুয়ে শুয়ে খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে। ওনার যে ভীষণ কষ্ট হচ্ছে তা ভবেনের বুঝতে কোনো অসুবিধা হয় না। বাবু, আমার ভীষণ কষ্ট হচ্ছে রে। ভবেন বুঝতে পারি তার বাবাকে আর বাড়িতে রাখা যাবে না। আমি এখনই তোমারে হাসপাতালে নিয়ে যাচ্ছি। ভবেন তার বাবাকে কোনো মতেই রিক্সাতে বসিয়ে হাসপাতালে রওনা দিল। ভবেনের রিক্সাটির অবস্থা ভীষণ খারাপ, টাকার অভাবে সেটাও কতদিন হলো সে ঠিক করাতে পারছে না। ভীষণ রকম কষ্ট হচ্ছে ভবেনের রিক্সা চালাতে, তাও সে রিক্সা চালিয়ে চলেছে। আর একটু কষ্ট সহ্য করো, হাসপাতালে পৌঁছে গেছি। ওফ, কি ভীষণ কষ্ট। কোনো মতে ভবেন বাবাকে নিয়ে পৌঁছালো হাসপাতালে। হাসপাতালের একটি লোক ভবেনকে এরকম ভাবে হাসপাতালে ঢুকতে দেখে বলে, কি রে ভবেন, তুই এখন? নিশ্চয়ই গ্রামের কারোর অসুখ করেছে, তাকে এই ঝড় জলের রাতে হাসপাতালে নিয়ে এসেছিস না? গ্রামের লোকগুলোও বটে এমনিতে তোকে দূর ছাই করে, আর বিপদে পড়লেই তোর কথাই মনে পড়ে। আর তুইও অমনি না করতে পারিস না। রুগীটা কে রে? অবস্থা দেখে তো একদম ভালো মনে হচ্ছে না। ভবেন আর নিজের চোখের জল ধরে রাখতে পারে না। এ কে রে, তুই কাঁদছিস কেন? জীবনদা, আমার বাবার খুব কষ্ট হচ্ছে গো। সে কি, উনি তোর বাবা? দাঁড়া দাঁড়া, এখনই ডাক্তারবাবুকে ডাকছি। কিছু সময়ের মধ্যেই ডাক্তার এলো। বেশ কিছুক্ষণ ভবেনের বাবাকে পরীক্ষা করার পর বলে, ভবেন, তোর বাবার অবস্থা একদম ভালো নেই, এখনই বাইপাস করতে হবে। ডাক্তারবাবু, যা করতে হয় করেন, দয়া করে আমার বাবারে ঠিক করে দিন। এই বলে নিচু হয়ে ডাক্তারের পা দুটি জড়িয়ে ধরল ভবেন। আরে আরে, এ কি করছিস? ওঠ ওঠ, আমি তো অপারক রে, চাইলেও কিছু করতে পারবো না। কেন কেন পারবেন না? আপনি তো ডাক্তার। তা তো ঠিক, কিন্তু এই গ্রামীণ হাসপাতালে বাইপাস অপারেশন করার মতো পরিকাঠামোই নেই। তাহলে কি বাবার বাঁচবে না ডাক্তারবাবু? তোর বাবাকে আগে আনলি না কেন? এখন তো অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। ডাক্তারবাবু, এক বেলা খেলে আর এক বেলা যেখানে খাবার জোগাড় করতে পারছি না, সেখানে চাইলেও বাবারে ডাক্তার দেখাইতে পারিনি। ডাক্তার কিছু সময় চুপ। তার আর কোনো ভাষা নেই ভবেনের এই করুণ আকুতি শোনার পর। ডাক্তারবাবু, একবার চেষ্টা করে দেখুন না, ভবেনের বাবার জন্য যদি একটু কিছু করা যায়। ওদিকে ভবেনের বাবার অবস্থা আরো খারাপ হচ্ছিল। এখন একটাই উপায়, ওনাকে শহরে নার্সিংহোমে নিয়ে যেতে হবে। ওখানে অপারেশনের ব্যবস্থা রয়েছে, কিন্তু কিন্তু কি? ওখানে বাইপাসের মতো বড় অপারেশনের জন্য অনেক টাকা লাগবে। সেখানে তুই এক কাজ করা যায়, তুই বরং অসীম বাবুর কাছে যা। উনি পঞ্চায়েত প্রধান, সাথে আবার এত বড় কাঠের ব্যবসা। উনি হয়তো ঠিকই টাকা দেবেন। হ্যাঁ রে ভবেন, তুই বরং তাই কর।
আর দেরি করিস না। ভবেন আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে শেষ আশাতে। অসীম বাবু, একবার দরজাটি খুলুন, খুব জরুরি দরকার আছে। ও অসীম বাবু, আমার বাবার ভীষণ শরীর খারাপ। উফ, কি জ্বালা! এই এত রাতে আবার কোন আপদ এলো? একটু যে শুয়ে শান্তিতে ঘুমাবো সেই উপায়ও নেই। দরজা খুলতেই ভবেন ওর পা জড়িয়ে ধরে। এই ছাড় ছাড়, কি করছিস? তোর শরীর তো পুরো ভেজা, ওই হাত দিয়ে আবার আমার গায়ে হাত দিচ্ছিস? কি নোংরা জামা কাপড়! কি দরকার বল? অসীম বাবু, আমার বাবার খুব শরীর খারাপ, আপনি পাশে না দাঁড়ালে বাঁচাতে পারবো না। আমি না দাঁড়ালে বাঁচাতে পারবি না মানে? এরপর ভবেন তার বাবার অবস্থার কথা আর এত রাতে এখানে আসার কথা সবটা অসীমকে জানায়। অসীম সব শুনে একরকম এক তাচ্ছিল্যের হাসি হেসে বলে, ভবেন, তোর আশা তো কোনো কম নয় রে। কত বড় একটা অপারেশনের খরচ আমি দেব এই আশা করে এই এত রাতে তুই আমার ঘুম ভাঙাতে ছুটে চলে এলি? আপনার কাছে তো অনেক টাকা আছে, যদি আমায় একটু সাহায্য করেন আমি মিটিয়ে দেবো আপনার টাকা ঠিক, কিন্তু দেরি হলে আমার বাবাটা যে বাঁচবে না বাবু। কি বললি? আমার টাকার উপর নজর দিচ্ছিস? তার টাকাকে আমি তোদের মতো এই ভিখারিদের জন্য রোজগার করি? না না, সেইটা বলিনি। 1 টাকাও দিতে পারবো না। কত বড় আস্পর্ধা! তোর বাবা মরে যাক, ওর মরে গেলে তোর জন্যই ভালো, একা একা থাকবি মনের সুখে। এই যা তো এখান থেকে, রাত বিরেতে বিরক্ত করিস না। ভবেনের চোখের সামনে এখন শুধুই অন্ধকার। ও বুঝতে পারল বাবাকে বাঁচানোর শেষ প্রদীপটাও নিভে গেল। হাসপাতালে ফিরে দেখে ডাক্তারবাবু ওর বাবাকে নিয়ে তৈরি নার্সিং হোমে যাওয়ার জন্য। কিলে, টাকা দিয়েছেন তো উনি? আমি নার্সিংহোমে কথা বলে নিয়েছি, তোর অবস্থার কথাও বলেছি। ওরা বলেছে নার্সিংহোমে থাকার কোনো টাকা দিতে হবে না, শুধুমাত্র যে ডাক্তার অপারেশন করবে তার টাকাটা হলেই হবে। চল চল, আর দেরি নয়। কি রে, অমন মুখ করে দাঁড়িয়ে রইলি কেন? ভবেন ওখানের সব কথা ওদেরকে বলে। হাসপাতালের সেই ডাক্তার নিজের সীমিত পরিসরের ক্ষমতার মধ্যে যতটা সম্ভব চেষ্টা করে, কিন্তু পারে না। সারা রাত তীব্র কষ্ট পাওয়ার পর ভোরের দিকে ভবেনের বাবা জীবনের মায়া ছাড়ে। ভবেন নিজের চোখে দেখল আজ মানুষের কোনো দাম নেই, সব দাম হলো টাকার। পরের দিন সকালে বাবার শেষকৃত্য করে সে নিজের বাড়িতে ফিরে আসে। সেই কোন ছোটবেলাতে নিজের মা মারা যাওয়ার পর বাবাই ছিল ভবেনের সব। এখন আর বাবাও নেই, রিক্সা নিয়েও এখন আর বেরোয় না বেশি। সে কিছু খাবার খেতেও আর তেমন ইচ্ছে করে না। সারাদিন কেবল নিজের বাবার কথাই চিন্তা করে। কি জানি বাবা কোথায় গেছে, এখন কেমন আছে, ওর কথা কি ওর বাবারও মনে পড়ে? দেখতে দেখতে 1 মাস কেটে যায়। সেদিন ভবেন রিক্সা নিয়ে বেরিয়েছিল। আজ থেকে ঠিক 1 মাস আগে এই দিনেই সেই ঝড়ের রাতে ওর বাবা ওকে ছেড়ে চলে গিয়েছিল। বাবার মুখটা মনে করেই রিক্সা চালাচ্ছিল ভবেন, আর তাতেইও অন্যমনস্ক হয়ে পড়ে। সামনের দিক থেকে আসা একটি ট্রাক ওকে সজোরে ধাক্কা মারে, আর সেই ধাক্কার চোটে ভবেন
ছিটকে পড়ে রাস্তার পাশে ডুবাতে। মাথা গুরুতর জখম হওয়ার জন্য আর সাঁতার না জানার কারণে ভবেন সে ডুবাতেই ডুবে মারা যায়। ইছাপুর গ্রামের কেউ খবর অবধি নিল না নিরুদ্দেশ ভবেনের। এই ঘটনার 2 মাস পর এক রাতে বছর 25-এর একটি মেয়ে রাত 9টা নাগাদ যখন স্টেশনে এসে ট্রেন থেকে নামল, তখন স্টেশন চত্বর একদম ফাঁকা। ট্রেনটা যে এতটা লেট করবে ভাবতে পারিনি। স্টেশনের বাইরে তো একটাও রিক্সা দেখছি না। বাড়ির অতটা রাস্তা হেঁটেই যেতে হবে দেখছি। মেয়েটি যদিও আগে এখানে এসেছে, তবে বৃষ্টি পরবর্তী সময়ের পরিবেশটা যেন বেশ গা ছমছমে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। কিছু দূরে একটি গাছের নিচে কটি লোক বসেছিল। মেয়েটিকে দেখেই তারা লোলুপ দৃষ্টিতে তার দিকে তাকায়। ও মা, ওটা কে যাচ্ছে রে? আরে তাই তো দেখছি রে, ও আমাদের জন্যই এসেছে মনে হয়। মেয়েটি লোকগুলির কুমতলব বুঝতে পেরে বেশ জোরে চলতে শুরু করে। তবে আর কিছুটা যেতেই লোকগুলোকে ঘিরে ধরে। মামুনি, তুমি তো রাত করি, এমন ভাবে আমাদের একা ফেলে চলে গেলে হবে? তুমি আমাদের সাথে চলো। এই বলে লোক দুটি মেয়েটির দিকে এগোতে থাকে। ঠিক এমন সময় একটা রিক্সা ওদের কাছে এসে দাঁড়ায়। এই, তোর এখানে কি চাই? চল যা এখান থেকে। এই তো দেখি যাই না, দাঁড়িয়েই আছে এখনো। তুমি উঠে এসো আমার রিক্সায়। মেয়েটি তাড়াতাড়ি রিক্সাতে উঠে বসে। ভালোই ভালোই চলে যা বলছি, না হলে কিন্তু বিপদ আছে। একে মজা দেখাতেই হবে। এই বলে লোক দুটি রিক্সাওয়ালাটিকে যেই না চেপে ধরে, অমনি ওরা শিউরে ওঠে। কি ভীষণ ঠান্ডা হাত! রিক্সাওয়ালাটির চেহারা ধীরে ধীরে বদলাতে শুরু করে। মেয়েটি সেসবের কিছুই দেখতে পেল না। ভূত! ভূত! ওরা ওইভাবে কেন পালিয়ে গেল? ও বাদ দাও, কোথায় যাবে তুমি? অসীম ফণির বাড়িতে যাব। পঞ্চায়েত প্রধান অসীম ফণি? চেনেন আপনি? উনি আমার দাদু হয়। চিনি বই কি। কিছু সময়ের পরই রিক্সা এসে দাঁড়ায় অসীম ফণির বাড়িতে। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো, আপনি আজ না থাকলে। আসুন, ভিতরে আসুন। দাদু আপনাকে দেখলে খুশি হবে। না, উনি আমারে দেখলে হয়তো খুশি হবেন না। উনি পয়সাওয়ালা মানুষ, আর আমরা নিচু তলার লোক। মেয়েটি রিক্সাওয়ালাটির কথার অন্তর্নিহিত অর্থ ঠিক বুঝতে পারল না। আমি বরং আসি। আপনার নামটা অন্তত বলুন। হবেন। মেয়েটি কিছু সময় সেই দিকে তাকিয়ে রইল। রিক্সাওয়ালাটি তার কাছে যেন আজ ঈশ্বর। মেয়েটি ঘরে ঢুকে তার দাদুকে সব কথা বলে। অসীম সব শুনে ভীষণভাবে নিজেকে অপরাধী মনে করে। নিজের কৃতকর্মের অনুতাপে যেন সে মরমে মরে যায়। তার চোখের সামনে ভাসছে কয়েক মাস আগের সেই বৃষ্টি রাতের দৃশ্য। অসীম তার নাতনিকে আর কিছু না বলে বেরিয়ে পড়ে ভবেনের বাড়ির পথে। সেখানে গিয়ে দেখে তার বাড়ি পুরো অন্ধকারে ঢাকা। ভবেন, ভবেন কোথায় তুই? আমাকে ক্ষমা কর ভাই,
তার পিছনে এসে দাঁড়ায় একটি রিকশা। রিকশাতে বসে ভবেন। অসীম হাত জোড় করে তার কাছে ক্ষমা চায়। এ কি, আপনি এত উঁচু জাতের মানুষ, সে কিনা এই ভিখারি রিক্সাওয়ালার কাছে ক্ষমা চাইছেন? আমায় আর লজ্জা দিস না। আপনজন বিপদে পড়লে কেমন লাগে নিশ্চয়ই আন্দাজ করতে পারলেন। আর সেদিন আমার বাবা কতটা কষ্ট পেয়েছিল তা যদি আপনি দেখতেন। টাকা কি আপনজনের থেকেও বেশি হতে পারে? তুই আমার চোখ খুলে দিয়েছিস। আজ থেকে তোর সব দায়িত্ব আমার। আমার আবার দায়িত্ব যে পৃথিবীতেই নেই। মানে? ভবেন জানালো সে আর নেই। শোনালো তার মৃত্যু রাতের ঘটনা। ভবেনের শরীর রূপান্তরিত হলো এক কঙ্কালে। তবে অসীম ফণি ভয় পেল না। সে জানে এই মৃত আত্মা জীবিত মানুষগুলোর থেকেও শত গুণে ভালো। যদি পারেন তাহলে আমার মৃতদেহটার সৎকার করবেন। ঈশ্বর যখন আপনারে সামর্থ্য দিয়েছে, অসহায় মানুষের পাশে থাকবেন। এই পৃথিবীর বাইরেও আর একটা জগৎ আছে যেখানে সব কাজের কৈফিয়ত দিতে হয়। চলি। পরের দিন সকালে সেই ডোবা থেকে ভবেনের কঙ্কাল উদ্ধার করা হলো। অন্তিম সংস্কার করা হলো তার দেহের। এরপর থেকে গ্রামের যে যখনই বিপদে পড়ে তখন তার সাহায্যের জন্য সবার আগে এগিয়ে আসে যে মানুষটা, সে হলো অসীম ফণি।